আরিফিনের দিনকাল বেশ একঘেয়ে কাটছিল। শহরের কোলাহলে তার ক্যামেরার লেন্স নতুন কিছু খুঁজে পাচ্ছিল না। তার ছবির প্রদর্শনী সামনে, কিন্তু মনের মতো কোনো বিষয় সে পাচ্ছিল না। একদিন পুরনো এক ব্লগ পড়তে গিয়ে সে সন্ধান পেল আধারপুর গ্রামের। গ্রামের নামটাই কেমন গা ছমছমে। ব্লগে লেখা ছিল সেখানে এক পরিত্যক্ত জমিদার বাড়ি আছে, যার স্থাপত্য নাকি অনবদ্য কিন্তু কুখ্যাত। স্থানীয়রা বলে বাড়িটা অভিশপ্ত। আরিফিনের ভেতরটা উত্তেজনায় নেচে উঠল। এটাই তো সে খুঁজছিল, ভয়, সৌন্দর্য আর রহস্যের এক দারুণ মিশ্রণ। সে বন্ধু সাজিদকে ফোন করে বলল, দোস্ত, আমি একটা দারুণ জায়গা পেয়েছি, আধারপুরের পুরো জমিদার বাড়ি, ছবি তোলার জন্য পারফেক্ট। সাজিদ ওপাশ থেকে হেসে বলল, আধারপুর? নাম শুনেই তো ভয় লাগছে। ওসব ভুতুড়ে জায়গায় যাওয়ার দরকার কি? আরে ধুর, ভূতপ্রেত কিছু না, সব মানুষের মনের ভয়। তুই দেখিস, আমি এমন ছবি তুলব যে সবাই অবাক হয়ে যাবে, আত্মবিশ্বাসের সাথে বলল আরিফিন। পরদিন সকালে ব্যাগ গুছিয়ে ক্যামেরা আর অন্যান্য সরঞ্জাম নিয়ে আরিফিন বেরিয়ে পড়ল আধারপুরের উদ্দেশ্যে। দীর্ঘ বাসযাত্রার পর যখন সে গ্রামে পৌঁছাল, তখন বিকেল প্রায় শেষ। গ্রামটা সত্যি নামের মতোই অন্ধকারাচ্ছন্ন। বড় বড় গাছপালার কারণে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছায় না। গ্রামের মানুষগুলোও কেমন যেন চুপচাপ, আরিফিনের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকাচ্ছিল। সে এক চায়ের দোকানে বসে জমিদার বাড়ির পথের খোঁজ নিতেই দোকানদারসহ বাকিদের মুখ শুকিয়ে গেল। একজন বয়স্ক লোক, যাকে সবাই রহিম চাচা বলে ডাকছিল, তিনি এগিয়ে এলেন। তার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ। বাবা, ওই বাড়িতে যাইও না, রহিম চাচা কাঁপা কাঁপা গলায় বললেন। ওইটা ভালো জায়গা না। বহু বছর আগে ওই বাড়ির জমিদার ইবলিশের সাথে চুক্তি করেছিল। তার বংশধরদের রক্ষা করার জন্য এক শক্তিশালী জিনকে ওই বাড়িতে পাহারায় রেখে গেছিল, কিন্তু শর্ত ছিল সূর্যাস্তের পর কেউ ওই বাড়িতে ঢুকলে বা থাকলে তার আত্মা ওই জিনের খোরাক হবে। আরিফিন মৃদু হাসল। চাচা, আমি এসব বিশ্বাস করি না। আমি শুধু দিনের বেলায় কয়েকটা ছবি তুলেই চলে আসব। রহিম চাচা মাথা নাড়লেন। দিনের বেলাতেও ওই বাড়ি কথা কয়, আর যদি ভুল কইরাও রাইত হয়ে যায়, তাইলে আর ফিরে আইতে পারবা না। বিশেষ কইরা দোতলার পশ্চিমের ঘরটায় ঢুইকো না। ওই ঘরে একটা বিশাল আয়না আছে, ওইটাই জিনের দরজা। আরিফিন ভদ্রতার খাতিরে মাথা নাড়লেও মনে মনে ভাবল, গ্রামের সহজ সরল মানুষগুলোর কুসংস্কার ছাড়া আর কিছুই না। সেই রহিম চাচার কাছ থেকে পথের বিবরণ জেনে নিয়ে জমিদার বাড়ির দিকে হাঁটা শুরু করল। প্রায় আধ ঘণ্টা হাঁটার পর আরিফিন বাড়িটার সামনে এসে দাঁড়াল। বিশাল, প্রায় ধ্বংসস্তূপ একটা বাড়ি। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, শ্যাওলা জমে কালচে সবুজ হয়ে গেছে। বড় বড় থাম আর কারুকার্য করা জানালাগুলো এখনও তার পুরনো আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। এক কথায় ভয়ঙ্কর সুন্দর। দরজাটা ঠেলতেই ক্যাচ ক্যাচ করে একটা বিকট শব্দ হল, যেন বহু বছরের নীরবতা ভেঙে গেল। ভেতরে ঢুকেই আরিফিনের নাকে একটা অদ্ভুত গন্ধ লাগল, স্যাঁতস্যাঁতে মাটির গন্ধের সাথে মেশানো এক তীব্র পুরনো আতরের সুবাস। সে অবাক হল, কিন্তু খুব একটা পাত্তা দিল না। ভেতরের বিশাল হলঘরটা ধুলোয় ঢাকা, মাকড়সার জালে চারপাশ ভরা। আরিফিন ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করল। ভাঙা ঝাড়বাতি, ধুলোমাখা আসবাবপত্র, খসে পড়া ছাদ, সবকিছুই তার লেন্সে এক অপার্থিব রূপ নিচ্ছিল। ঘুরতে ঘুরতে সে দোতলায় উঠল। সিঁড়ি ভাঙার সময় মর্মর শব্দ হচ্ছিল। দোতলার একটা করিডর ধরে এগোতেই সে পশ্চিমের সেই ঘরটা দেখতে পেল। অন্য ঘরগুলোর দরজা ভাঙা বা খোলা থাকলেও এই ঘরের দরজাটা বন্ধ। একটা অদম্য কৌতূহল তাকে পেয়ে বসল। রহিম চাচার নিষেধ সত্ত্বেও সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা বেশ বড়। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, শুধু ঘরের ঠিক মাঝখানে দেয়াল জুড়ে দাঁড় করানো এক বিশাল আয়না। আয়নাটার ফ্রেম ছিল কালো কাঠের, তাতে অদ্ভুত সব নকশা খোদাই করা। আরিফিন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নাটা এতটাই পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল কেউ রোজ এটা মোছে।
সেই আয়নার দিকে তাকিয়ে নিজের কয়েকটা ছবি তুলল, কিন্তু ছবিগুলো রিভিউ করতে গিয়ে তার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা ছবিতে তার ঠিক পেছনে কাঁধের ওপর একটা আবছা ছায়া দেখা যাচ্ছে। সে দ্রুত পিছনে ফিরে তাকাল, কিন্তু কেউ নেই। সে ভাবল হয়তো আলোর কারসাজি, কিন্তু এরপর থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করল। সে স্পষ্ট শুনতে পেল পাশের ঘর থেকে কেউ একজন নুপুর পায়ে হাঁটছে। কিছুক্ষণ পর একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। আরিফিন ভয় পেলেও মনকে বোঝাল এসব বাতাসের শব্দ বা মনের ভুল। কিন্তু যখন সে আয়নার দিকে আবার তাকাল, তখন তার রক্ত হিম হয়ে গেল। আয়নার ভেতরে তার প্রতিবিম্ব স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে এক আবছা নারী মূর্তি, পরনে লাল শাড়ি, মুখটা দেখা যাচ্ছে না। আরিফিন ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজাটা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু দরজা এক চুলও নড়ল না। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। আঁধারপুর তার আসল রূপে প্রকাশ পাচ্ছে। আরিফিন বুঝতে পারল সে আটকা পড়েছে। রহিম চাচার কথাগুলো তার কানে বাজতে লাগল। তার সেলফোনে কোনো নেটওয়ার্ক নেই। সে পুরোপুরি একা। হঠাৎ ঘরের ভেতরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সেই তীব্র আতরের গন্ধটা আবার নাকে এলো, এবার আরও তীব্রভাবে। আরিফিন শুনতে পেল তার ঠিক পেছনে কেউ ফিসফিস করে কথা বলছে, একটা ঘরে পুরুষালী কণ্ঠ, যেন পাতালের গভীর থেকে উঠে আসছে। স্বাগতম, নতুন অতিথি। আরিফিন ভয়ে জমে গিয়েছিল। সে পেছনে তাকানো সাহস পেল না। তার চোখ ছিল আয়নার দিকে। আয়নার ভেতরে এখন আর সেই নারীমূর্তি নেই। তার নিজের প্রতিবিম্বটা তার দিকে তাকিয়ে পৈশাচিকভাবে হাসছে। ভয় পাচ্ছিস? আয়নার ভেতর থেকে তার নিজেরই কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু সেটা বিকৃত, অমানসিক। এরপর শুরু হলো আসল মানসিক অত্যাচার। আরিফিন তার চোখের সামনে দেখতে পেল তার সবচেয়ে বড় ভয়গুলোকে। সে দেখল তার মা-বাবা দুর্ঘটনায় মারা যাচ্ছে। সে দেখল তার প্রদর্শনী ব্যর্থ হয়েছে, সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। এগুলো এতটাই বাস্তব ছিল যে আরিফিন চিৎকার করে কাঁদছিল। জিনটা তার মনের গভীরে প্রবেশ করে তার আকাঙ্ক্ষা আর ভয় নিয়ে খেলা করছিল। সেই ঘরে কণ্ঠটা আবার বলল, আমি তোর সব ইচ্ছা পূরণ করতে পারি। তোকে পৃথিবীর সেরা ফটোগ্রাফার বানাতে পারি। তোর ছবি কথা বলবে, মানুষ তোর পায়ে এসে পড়বে। শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আরিফিন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। আয়নার ভেতর থেকে একটা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে লাগল। ধীরে ধীরে সেটা একটা অবয়ব নিতে শুরু করল। সেটা মানুষের মতো নয়, আবার পুরোপুরি ধোঁয়াও নয়। একটা লম্বা ছায়ামূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তোকে এই বাড়ির নতুন রক্ষক হতে হবে, আমার নতুন দরজা। তোর শরীর হবে আমার আশ্রয়। আমি তোর মাধ্যমেই পৃথিবী দেখব, আর বিনিময়ে তুই পাবে অকল্পনীয় খ্যাতি। আরিফিন বুঝতে পারল জমিদারও ঠিক এভাবেই ফাঁদে পড়েছিল। এটা কোনো সাধারণ জিন নয়, এটা ইবলিস আল কাহ্হার, যে মানুষের আত্মাকে কিনে নেয়। মৃত্যু ভয় আর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আরিফিনের ভেতর থেকে সব জড়তা দূর করে দিল। সে বুঝতে পারল ভয় পেলে চলবে না। রহিম চাচার কথা মনে পড়ল, আয়নাটাই জিনের দরজা। যদি এই দরজাটাই বন্ধ করে দেওয়া যায়। জিনটা তখন প্রায় পুরোপুরি মুক্ত হয়ে উঠেছে। আরিফিনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার ছায়াটা ঘরের দেয়াল জুড়ে এক বিশাল দানবের আকার নিয়েছে। আরিফিন মরিয়া হয়ে একটা উপায় খুঁজছিল। তার চোখ পড়ল তার ক্যামেরার দিকে। তার ক্যামেরার ফ্ল্যাশ, শক্তিশালী ফ্ল্যাশ। জিনেরা বা এ জাতীয় অশুভ শক্তি আলোর বিপরীতে দুর্বল হয়, এমনটা সে গল্পে পড়েছে। জিনটা যখন তাকে প্রায় ধরে ফেলবে, আরিফিন দ্রুত ক্যামেরাটা তুলে তার দিকে তাক করে পরপর কয়েকবার ফ্ল্যাশ অন করল। প্রচণ্ড আলোর ঝলকানিতে জিনটা যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠল। তার ছায়ামূর্তিটা কাঁপতে শুরু করল, যেন ধোঁয়াগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আলো, আলো নেভা! সেই পাতালের গভীর থেকে উঠে আসা কণ্ঠস্বর যন্ত্রণায় ছটফট করছিল। আরিফিন সুযোগ পেয়ে গেল। সে ফ্ল্যাশ অন রেখেই দৌড়ে ঘরের এক কোণে পড়ে থাকা একটা ভাঙা ভারী কাঠের চেয়ারের পায়া তুলে নিল।
সমস্ত শক্তি দিয়ে সে দৌড়ে গিয়ে আয়নাটার ঠিক মাঝখানে আঘাত করল। প্রচণ্ড শব্দে আয়নাটা চুরমার হয়ে ভেঙে পড়ল। আয়না ভাঙার সাথে সাথেই একটা তীব্র বাতাস পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল, যেন হাজার হাজার আত্মা একসাথে চিৎকার করে মুক্তি পেল। সেই ছায়ামূর্তিটা একটা বিকট আর্তনাদ করে ভাঙা আয়নার টুকরোগুলোর মধ্যে মিলিয়ে গেল। তীব্র আতরের গন্ধটা মুহূর্তের মধ্যে উবে গেল। ঘরের দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। আরিফিন আর এক মুহূর্ত দাঁড়াল না। ভাঙা আয়নার টুকরোগুলো পাশে কাটিয়ে সে পাগলের মতো দৌড় দিল। বাড়ি থেকে বেরিয়ে, গ্রাম পেরিয়ে সে মূল রাস্তায় এসে থামল। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আরিফিন শহরে ফিরে এসেছিল, কিন্তু সে আর আগের আরিফিন ছিল না। সে তার ক্যামেরা তো ভেঙে ফেলে দিয়েছে। ফটোগ্রাফির স্বপ্ন সে চিরদিনের জন্য বিসর্জন দিয়েছে। সে সারা রাত আলো জেলে ঘুমায়, কোনো আয়নার সামনে দাঁড়াতে পারে না। সাজিদ তার এই পরিবর্তন দেখে অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আরিফিন কিছুই বলেনি। কি করে বলবে সে সেই রাতের কথা? কে বিশ্বাস করবে এই গল্পটা? গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল ভয়টা সবে শুরু হয়েছিল। একদিন রাতে বাথরুমের বেসিনে মুখ ধোয়ার সময় আরিফিন অনমনে দেয়ালের দিকে তাকাল। দেয়ালে কোনো আয়না ছিল না, সে আগেই খুলে ফেলে দিয়েছিল, কিন্তু দেয়ালের মসৃণ টাইলসের ওপর সে তার আবছা প্রতিবিম্ব দেখতে পেল, এবং তার রক্ত জমে গেল। তার প্রতিবিম্বটা তার দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখ দুটো, সেগুলো তার নিজের নয়। সেই চোখ দুটো ছিল টকটকে লাল, আগুনের মতো জ্বলন্ত, আর সেই প্রতিবিম্বের ঠোঁটের কোণে ছিল এক পরিচিত পৈশাচিক হাসি। আরিফিন বুঝতে পারল, আয়নাটা ভেঙে সে জিনটাকে মুক্তি দেয়নি, বরং তার হাজারো টুকরোর একটা টুকরোকে নিজের ভেতরে বন্দি করে নিয়ে এসেছে। সে এখন নিজেই সেই ভাঙা আয়না। তার কানের কাছে আবার সেই ফিসফিসানি শোনা দিল, তবে এবার অনেক কাছ থেকে, যেন তার নিজের ভেতর থেকেই কেউ বলছে, খেলাটা তো সবই শুরু হলো, নতুন অতিথি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।